আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের আজকে আমরা আলোচনা করব ইউনিট ফর লেসন 1 এর আই। তার মানে এখানে যে থ্রি স্পিসেস, তিনটে বক্তব্য দেওয়া আছে। তার ভিতর শেষেরটা নেলসন ম্যান্ডেলাস স্টেটমেন্ট, মানে নেলসন ম্যান্ডেলার যে সুদীর্ঘ বক্তব্য দেওয়া আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আগেই বলে রাখি, এই বক্তব্যটা কিন্তু অনেক বড়, এজন্য আমরা এইটা দুইটা পার্টে আলোচনা করব। আজকে এই আলোচনার মানে এই বক্তব্যের অর্ধেকটা আলোচনা করব এবং এই অর্ধেক থেকে যে এমসিকিউগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছ এমসিকিউগুলোর অ্যান্সারগুলো আমি আলাদাভাবে এখানে দিয়ে দিয়েছি তোমাদের প্র্যাকটিস করার জন্য। তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং পরে অ্যান্সারগুলো এখান থেকে মিলিয়ে নিবে। এবং এইখান থেকে দেখো তিনটা ফ্লো চার্ট আমার দৃষ্টিতে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি এবং এর অ্যান্সারটা আমি এখন দিচ্ছি না। যাদের দরকার হবে আমাকে চাইলে আমি তাদেরকে অ্যান্সারের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা প্র্যাকটিস করবে এখান থেকে এবং এখান থেকে প্র্যাকটিস করার জন্য বেশ কিছু কোশ্চেনও তোমাদের দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে অবশ্যই জানাবে, আমি অ্যান্সারটা দিয়ে দেব। তো আর লেট না করে চলো আজকে আমরা শুরু করি নেলসন ম্যান্ডেলার যে বক্তব্য, সেই বক্তব্যটা নিয়ে আমাদের প্যাসেজটা আজকে শুরু করি। প্রথম ম্যান্ডেলা বলছে, দেখো, আই অ্যাম দ্য ফার্স্ট অ্যাকিউজড। এখানে দেখো কঠিন শব্দগুলোর অর্থ পাশাপাশি দিয়ে দিয়েছি। বলছে আমি প্রথম অভিযুক্ত ব্যক্তি। আই হোল্ড আ ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্টস অ্যান্ড প্র্যাকটিসড। আচ্ছা, প্রথমে বলছে আই হোল্ড আ ব্যাচেলার্স ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি যাকে আমরা অনার্স বলি আর কি, তার মানে স্নাতক। কোথায়? ইন আর্টস, মানে তিনি কলা বিভাগের স্নাতক ডিগ্রির অধিকারী, ঠিক আছে। অ্যান্ড প্র্যাকটিসড, চর্চা করেছেন, অ্যাজ অ্যান অ্যাটর্নি ইন জোহানেসবার্গ ফর আ নাম্বার অফ ইয়ার্স ইন পার্টনারশিপ উইথ অলিভার ট্যাম্বো। তার মানে তিনি অলিভার ট্যাম্বোর সাথে যৌথভাবে জোহানেসবার্গে অ্যাটর্নি হিসেবে অনেক বছর কাজ করেছেন বা কাজের চর্চা করেছেন বা প্র্যাকটিস করেছেন। কিন্তু আই অ্যাম আ কনভিক্টেড, কনভিক্টেড মানে অভিযুক্ত ব্যক্তি, আর কনভিক্টেড প্রিজনার মানে অভিযুক্ত আসামি বা কয়েদি। কিসের জন্য? কারণ দেখো, সার্ভিং 5 ইয়ার্স ফর লিভিং দ্য কান্ট্রি উইদাউট আ পারমিট, মানে অনুমতি ছাড়া দেশ ত্যাগ করার কারণে, অ্যান্ড ফর ইনসাইটিং মানে মানুষকে উদ্দীপ্ত করার, টু গো অন স্ট্রাইক অ্যাট দ্য এন্ড অফ মে 1961, মানে ওনাকে অভিযুক্ত করা হয়েছে দুইটা কারণে। একটা হলো বিনা অপরাধে দেশ ত্যাগ করার কারণে এবং ধর্মঘটে যাওয়ার জন্য মানুষকে উদ্দীপ্ত করার কারণে। তাহলে পুরো লাইনটার অর্থটা কি হচ্ছে? উনি অনুমতি ছাড়া দেশ ত্যাগ এবং 1961 সালের জনগণকে ধর্মঘটে যাওয়ার জন্য উদ্দীপ্ত করার কারণে তিনি 5 বছর যাবৎ মানে কারাভোগের অভিযুক্ত ব্যক্তি ছিলেন। কারাভোগের অভিযুক্ত ব্যক্তি ছিলেন। অ্যাট দ্য আউটসেট মানে একদম শুরুতে, আই ওয়ান্ট টু সে দ্যাট, আমি বলতে চাই যে দ্য সাজেশন মেড বাই দ্য স্টেট ইন ইটস ওপেনিং, মানে একদম শুরুতে রাষ্ট্র কর্তৃক আনিত যে অভিযোগ ছিল, অভিযোগটা কি? দ্যাট যে দ্য স্ট্রাগল ইন সাউথ আফ্রিকায় যে সংগ্রাম ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফরেনার্স, মানে বিদেশিদের অনুপ্রেরণায়, আর কমিউনিস্টদের অনুপ্রেরণায়, ইজ হোললি ইনকারেক্ট। তার মানে উনি একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছেন, সেটা হলো যে রাষ্ট্র কর্তৃক যে অভিযোগটা আনা হয়েছে সেটা হলো বিদেশিদের বা কমিউনিস্টদের ইন্ধনে দক্ষিণ আফ্রিকায় যে আন্দোলন পরিচালনা করা হয়েছিল, তাই এই যে অভিযোগটা এটা সর্বেই ভুল। মানে রাষ্ট্র বলেছে যে কমিউনিস্ট এবং বিদেশিদের ইন্ধনে সাউথ আফ্রিকায় আন্দোলন হয়েছিল, তাই এই অভিযোগটা সম্পূর্ণ ভুল। পরে দেখো বলছে, আই হ্যাভ ডান হোয়াট এভার আই ডিড, আচ্ছা আমি করেছি, হোয়াট এভার ডিড আমি যা কিছু করেছি না কেন, কি হিসেবে? বোথ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল মানে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে, অ্যান্ড অ্যাজ এ লিডার অফ মাই পিপল এবং আমার দেশের জনগণের নেতা হিসেবে আমি যা কিছু করেছি, বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স ইন সাউথ আফ্রিকা আমার অভিজ্ঞতা, অ্যান্ড মাই ওন প্রাউডলি ফেল্ট আফ্রিকান ব্যাকগ্রাউন্ড এবং আমার যে গর্বের যে আফ্রিকান পরিচয়, এটার জন্য, অ্যান্ড নট বিকজ অফ হোয়াট এনি আউটসাইডার মাইট হ্যাভ সেড, এবং আমি যতটুকু করেছি এটা মানে বাইরের কোনো লোকের ইন্ধনে আমি এটা করি নাই।
আচ্ছা, এর অর্থটা কি হচ্ছে? বলছে আমি যা কিছু করেছি সেটা হলো আমি আমার নিজের জন্য এবং আমার দেশের মানুষের নেতা হিসেবে আমি এটা করেছি। কেন করেছি? আমার সাউথ আফ্রিকার যে অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা অর্জন হয়েছে সাউথ আফ্রিকা, সেই অভিজ্ঞতার কারণে এবং সাউথ আফ্রিকান আমার যে পরিচয়, ব্যাকগ্রাউন্ড মানে মূলত পটভূমি, কিন্তু আমার এই সাউথ আফ্রিকার যে পরিচয়, এই পরিচয়ের প্রতি আমার যে গর্ব, যে গর্বের কারণে আমি এটা করেছি। এই আন্দোলনটা আমি করিনি, কী জন্য করিনি? নট বিকজ অফ হোয়াট এনি আউটসাইডার মাইট হ্যাভ সেড। কোনো বহিরাগত কে কী বললো সেই কথা শুনে আমি আন্দোলন করি নাই। ইন মাই ইয়থ ইন ট্রান্সকাই, আমার যৌবনকালে এই ট্রান্সকাইতে আই লিসেন টু দ্য এল্ডার্স অফ মাই ট্রাইব। আমার যারা স্বজাতি, এই স্বজাতির বয়োজ্যেষ্ঠদেরকে কাছ থেকে শুনতাম টেলিং স্টোরিজ, বিভিন্ন গল্প বলতে শুনতাম, অফ ওল্ড ডেজ, পুরাতন দিনের অনেক গল্প বলতে শুনতাম। অ্যামাংস্ট দ্য টেলস, এই গল্পের ভিতরে দে রিলেটেড টু মি ওয়ার দোজ অফ ওয়ার্স, এবং এই গল্পের ভিতরে কিছু আমাকে সম্পৃক্ত করে কিছু গল্প ছিল। সেই গল্প কেমন ছিল? অফ ওয়ার্স, বিভিন্ন যুদ্ধের, ফট বাই আওয়ার অ্যানসেস্টর্স ইন ডিফেন্স অফ দ্য ফাদারল্যান্ড, মানে জন্মভূমি রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষদের বিভিন্ন যুদ্ধের বিভিন্ন ঘটনা বা গল্প শুনেছিলাম গল্পের মাধ্যমে। দ্য নেমস অফ ডিনগেইন অ্যান্ড বাম্বাটা, হিনস্টা অ্যান্ড মাকানা, স্কাইংথি, ডালাসিলে, মাসোসো, সেখুখুনি, এগুলো বিভিন্ন জায়গার নাম। ওয়ার প্রেজড অ্যাজ দ্য গ্লোরি অফ দ্য এন্টায়ার আফ্রিকান নেশন, সমগ্র আফ্রিকার জাতির গর্ব ছিল এইগুলো, মানে এগুলো প্রশংসা করা হতো। তার মানে সমস্ত আফ্রিকার ভিতরে এই রাজ্যগুলোর নাম খুব সুনামের সাথে, সুখ্যাতির সাথে গর্ব করে বলা হতো। আই হোপড দেন দ্যাট লাইফ মাইট অফার মি দ্য অপরচুনিটি টু সার্ভ মাই পিপল। তো এইগুলো শোনার পরে আমি আশা করেছিলাম আমার জীবন হয়তো আমাকে এমন একটা সুযোগ দেবে যে আমি আমার জনগণকে, আমার দেশের লোককে আমি সেবা করতে পারবো, অ্যান্ড মেক মাই ওন হাম্বল কন্ট্রিবিউশন টু দেয়ার ফ্রিডম স্ট্রাগল, এবং এই আফ্রিকান মানুষের যে মহান মানে স্বাধীনতা যে সংগ্রাম, সেইখানে আমি আমার অবদান, কন্ট্রিবিউশন রাখতে পারবো। দিস ইজ হোয়াট হ্যাজ মোটিভেটেড মি ইন অল দ্যাট আই হ্যাভ ডান ইন রিলেশন টু দ্য চার্জেস মেড এগেনস্ট মি ইন দিস কেস। আর এই হলো আসল ঘটনা, যেটা আমাকে এই সংগ্রামে আমাকে উদ্বুদ্ধ করেছে, আর যেই সংগ্রামের জন্য আমাকে এই কেসে, মানে এই মামলায় আমাকে অভিযুক্ত করা হয়েছে। তার মানে প্রথমে বলা হচ্ছিল যে এখানে আউটসাইডারদের বিভিন্ন কারণে এবং কমিউনিস্টদের কারণে আন্দোলনটা হচ্ছে, কিন্তু ম্যান্ডেলা এখানে বিষয়টা ক্লিয়ার করে দেয় যে আমি ঠিক কী কারণে এই সংগ্রামে আত্মনিয়োগ করেছি। ইন দ্য স্টেটমেন্ট হুইচ আই অ্যাম অ্যাবাউট টু মেক, আজকে আমি যে মন্তব্য বা বক্তব্যটা দিতে যাচ্ছি, যে বিবৃতি দিতে যাচ্ছি, আই শ্যাল কারেক্ট সার্টেন ফলস ইমপ্রেশনস, আমি কিছু বিশেষ ভুল ধারণাকে পরিষ্কার করে দেব, সংশোধন করে দেব, হুইচ হ্যাভ বিন ক্রিয়েটেড বাই স্টেট উইটনেস, যেটা সাক্ষ্য প্রমাণে দ্বারা, মানে রাষ্ট্রীয় সাক্ষ্য প্রমাণে গঠিত হয়েছে। তার মানে আমার বিরুদ্ধে যে রাষ্ট্রীয়ভাবে সাক্ষ্য প্রমাণে যে অভিযোগটা গঠন হয়েছে, সেই মিথ্যা ধারণাগুলো আজকে আমি ক্লিয়ার করে দেব। দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এটা হলো তাদের সংগঠনের নাম, ANC, ওয়াজ ফর্মড ইন 1912। এই ANC গঠিত হয়েছিল 1912 সালে। কেন গঠিত হয়েছিল? টু ডিফেন্ড দ্য রাইটস অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বা সংরক্ষণ করার জন্য। হুইচ হ্যাড বিন সিরিয়াসলি কার্টেলড, আর এটা সংক্ষেপ করা হয়েছিল বা একেবারে দমন করা হয়েছিল বাই দ্য সাউথ আফ্রিকা অ্যাক্ট, মানে দক্ষিণ আফ্রিকার আইন, অ্যাক্ট মানে এখানে আইন, এটা দ্বারা এই ANCকে সংক্ষেপিত করা হয়েছিল। অ্যান্ড হুইচ ওয়ার দেন বিং থ্রেটেন্ড বাই দ্য নেটিভ ল্যান্ড অ্যাক্ট, এবং এটা আর একটা আইন, নেটিভ ল্যান্ড অ্যাক্ট, এটা দ্বারা এই সংগঠনকে হুমকি দেওয়া হয়েছিল, বা এই নেটিভ ল্যান্ড অ্যাক্ট, এই আইনটা
এএনসির জন্য হুমকি স্বরূপ ছিল। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস হয়েছিল 1912 সালে সমস্ত আফ্রিকান মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য, কিন্তু সেটা সাউথ আফ্রিকান অ্যাক্টের দ্বারা এই কংগ্রেসটা মানে ভালোভাবে কাজ করতে পারতো না, এদেরকে বিভিন্নভাবে স্থবির করে ফেলা হয় এবং ওইটার জন্য হুমকি স্বরূপ ছিল যে নেটিভ ল্যান্ড অ্যাক্ট নামে একটা আইন ছিল, সেই আইনটা। ফর 37 years, that is until 1949, it adhered strictly to a constitutional struggle, মানে 37 বছর ধরে, যার অর্থ হলো 1949 সাল পর্যন্ত এই অ্যাডহেয়ার মানে লেগে থাকা, স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, আর কনস্টিটিউশনাল স্ট্রাগল, কনস্টিটিউশন মানে হলো সাংবিধানিক। হ্যাঁ, কিন্তু এখানে অর্থটা হবে হলো এই 37 বছর ধরে এটা ছিল একটা নিয়মতান্ত্রিক মানে সংগ্রাম, এখানে কোনো সহিংসতা ছিল না। ইট পুট ফরওয়ার্ড ডিমান্ডস অ্যান্ড রেজুলেশনস, এটা বিভিন্ন দাবি এবং এই যে রেজুলেশন মানে এখানে আইন লিখেছি, মূলত রেজুলেশন মানে হলো কোনো আইন পরিবর্তন করার জন্য যে লিখিত একটা ডকুমেন্ট থাকে তাকে রেজুলেশন বলা হয়। তো এই যে 37 বছর সংগ্রাম করেছে, এটা বিভিন্ন দাবি জানিয়েছে এবং এই যে বিভিন্ন রেজুলেশন জানিয়ে আসছে। ইট সেন্ট ডেলিগেশনস, এবং এদের বিভিন্ন যে প্রতিনিধি দল আছে তাদেরকে পাঠিয়েছিল টু দ্য গভর্নমেন্ট, সরকারের কাছে, ইন দ্য বিলিভ দ্যাট, এই বিশ্বাসে যে আফ্রিকান গ্রিভেন্সেস কুড বি সেটেলড থ্রু পিসফুল ডিসকাশন। এই যে গ্রিভেন্সেস মানে অভিযোগ, এই যে আফ্রিকানদের যে অভিযোগগুলো ছিল এগুলো সমাধান হয়ে যাবে কিসের মাধ্যমে? পিসফুল ডিসকাশন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে। অ্যান্ড দ্যাট আফ্রিকানস কুড অ্যাডভান্স গ্র্যাজুয়ালি টু ফুল পলিটিক্যাল রাইটস, এবং সকল আফ্রিকানরা যেন তাদের রাজনৈতিক অধিকার সম্পূর্ণভাবে ভোগ করতে পারে এবং রাজনৈতিক অধিকার নিয়ে তারা এগিয়ে যেতে পারে। মানে খুব শান্তিপ্রিয় একটা আন্দোলন ছিল, সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। এরপর বলছে দেখো, ইভেন আফটার 1949, এমনকি ওই যে 1949 সালের পরেও দ্য এএনসি রিমেইন ডিটারমাইন্ড টু অ্যাভয়েড ভায়োলেন্স, এবং 1949 সাল পর্যন্ত বলছে তো 37 বছর কোনো সহিংসতায় তারা যায় নাই, শান্তিপূর্ণ আন্দোলন করেছে। এমনকি 1949 সালের পরেও এই এএনসি সংগঠনটা বদ্ধপরিকর ছিল যে কোনো ধরনের সহিংসতা এড়িয়ে চলার জন্য। অ্যাট দিস টাইম, এই সময় হাউএভার দেয়ার ওয়াজ এ চেঞ্জ ফ্রম দ্য স্ট্রিক্টলি কনস্টিটিউশনাল মিনস অফ প্রোটেস্ট হুইচ হ্যাড বিন এমপ্লয়েড ইন দ্য পাস্ট। এরপরে দেখো বলছে এই সময় প্রতিবাদের যে নিয়মতান্ত্রিক যেটা পন্থা ছিল, পদ্ধতি ছিল, এটি পরিবর্তন এসেছিল, যা অতীতে আরোপিত হয়েছিল। মানে পূর্বে যে নিয়ম শৃঙ্খলা ছিল এই আন্দোলনের, সেটা একটু পরিবর্তন এসেছে। কি দেখো, দ্য চেঞ্জ ওয়াজ এমবডিড, আর এই যে পরিবর্তনের কথাটা বলা হলো, এটা বাস্তবায়ন হয়েছিল ইন এ ডিসিশন, একটা সিদ্ধান্তের মাধ্যমে, হুইচ ওয়াজ টেকেন, মানে আর এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল কি জন্য? টু প্রোটেস্ট এগেনস্ট, প্রতিবাদ করার জন্য, কার বিরুদ্ধে? অ্যাপার্থাইড লেজিসলেশন, এই যে বর্ণ বৈষম্য বা বর্ণ বিরোধী যে আইন, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। বাই পিসফুল মানে শান্তিপূর্ণ, বাট আনলফুল মানে বেআইনি, অ্যান্ড ডেমনস্ট্রেশনস প্রতিবাদ এগেন্স্ট সার্টেন ল, মানে সরকারের যে বেশ কিছু বেআইনি যে আইন আছে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শনের মাধ্যমে। কিন্তু এই আন্দোলনটা ছিল পিসফুল ছিল। এই আন্দোলনের মাধ্যমে এই যে তাদের মূল আন্দোলন ছিল, সেই আন্দোলনের কিছু পরিবর্তন লক্ষিত হয়েছিল। পারসুয়েন্ট টু দিস পলিসি, পারসুয়েন্ট মানে হলো অনুসারী বা অনুসরণ করে, টু দিস পলিসি মানে এই যে পলিসিটা ফলো ছিল, এই পলিসিটা অনুসরণ করে দ্য এএনসি লঞ্চড মানে পরিচালনা করলো দ্য ডিফেন্স ক্যাম্পেইন, তার মানে আইন অমান্য করার অভিযান তারা শুরু করলো। ইন হুইচ আই ওয়াজ প্লেসড ইন চার্জ অফ ভলেন্টিয়ার্স, এবং এই আন্দোলনের আমি স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত ছিলাম। দিস ক্যাম্পেইন ওয়াজ বেসড অন, আর এই অভিযান বা আন্দোলনটা ভিত্তি করেছিল অন দ্য প্রিন্সিপালস মূলনীতি অফ প্যাসিভ রেজিস্ট্যান্স। প্যাসিভ রেজিস্ট্যান্স মানে হলো নিষ্ক্রিয় প্রতিরোধ, মানে এই আন্দোলনটা ছিল হলো নিষ্ক্রিয় প্রতিরোধের নীতিমালার উপরে প্রতিষ্ঠিত। মোর দ্যান 8,500 পিপল ডিফাইড অ্যাপারথাইড লস,
বলছে প্রায় মানে 8,500-র বেশি লোক এই যে বর্ণ বৈষম্য আইন ছিল তার বিরোধিতা করেছিল অ্যান্ড ওয়েন্ট টু জেল, তারা জেলে গিয়েছিল। ইয়েট এর পরেও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ইনস্টেন্স অফ ভায়োলেন্স, কিন্তু এরপরে একটাও কোনো সংঘর্ষ বা হানাহানির কোনো উদাহরণ ছিল না। ইন দ্য কোর্স অফ দিস ক্যাম্পেইন, এই অভিযান চলার সময় বা এই আন্দোলন চলার সময়, অন দ্য পার্ট অফ এনি ডিফায়ার, কোনো আন্দোলনকারীর পক্ষ থেকে কোনো ধরনের সহিংসতার কোনো নজির ছিল না। আই অ্যান্ড 19 কলিগস, আমি এবং আমার 19 জন মানে সহকর্মী ওয়ারে কনভিক্টেড, অভিযুক্ত হয়েছিলাম, ফর দ্য রোল, আমাদের এই কাজের জন্য, ভূমিকার জন্য, হুইচ উই প্লেড ইন অর্গানাইজিং দ্য ক্যাম্পেইন, আমরা যারা এই অভিযানটা বা এই আন্দোলনটা চালিয়েছিলাম, এই চালানোর জন্য আমি এই সহ আমার 19 জন সহকর্মীকে অভিযুক্ত করা হয়। বাট আওয়ার সেন্টেন্সেস, কিন্তু আমাদের দণ্ডাদেশ, এই সেন্টেন্স মানে কিন্তু বাক্য না, মানে দণ্ডাদেশ, শাস্তি, ওয়ার সাসপেন্ডেড মেইনলি বিকজ দ্য জাজ ফাউন্ড দ্যাট ডিসিপ্লিন অ্যান্ড নন ভায়োলেন্স হ্যাড বিন স্ট্রেস থ্রু আউট। তার মানে এই যে আমাদের আন্দোলন চলাকালীন সময়, হ্যাঁ, মানে আমাদের যে শাস্তি দিয়েছিল, তো এই শাস্তিটা কিন্তু বিচারক হলো মুলতবি করেছিল, মুলতবি রাখা হয়েছিল। কারণটা কি? এর কারণ ছিল এই পুরো অভিযানটা ছিল হলো সুশৃঙ্খল এবং অসহিংসতার উপরে জোর দিয়ে আমরা এই আন্দোলনটা করেছিলাম। এখানে কোনো মানে সকল ডিসিপ্লিন আমরা মেনেছিলাম এবং নন ভায়োলেন্স, অসহিংসতা, এখানে কোনো সহিংসতা হয় নাই। এজন্য যে আমাদের নামে যে বিচার মানে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল, সেই বিচারক সেটা কী করেছিল? সাসপেন্ড করেছিল। গভর্নমেন্ট হ্যাজ অলওয়েজ শট টু লেবেল অল ইটস অপোনেন্টস অ্যাজ কমিউনিস্ট, মানে যে সরকার সবসময় তার প্রতিপক্ষকে সবসময় কমিউনিস্ট হিসেবে এই ট্যাগ, এই তকমা আমাদের নামে লাগাইতে চাইতো। দিস অ্যালিগেশন, এই অভিযোগটা, মানে আমরা যে সবাই যারা তার সরকার বিপক্ষে কথা সবাই কমিউনিস্ট, এই যে অভিযোগ হ্যাজ বিন রিপিটেড ইন দ্য প্রেজেন্ট কেস, এই বর্তমান যে কেস বা মামলার আজকে আমি কথা বলছি, এইখানে এটা বারবার উল্লেখ করা হয়েছে। বাট অ্যাজ আই উইল শো, কিন্তু আমি এখন যেটা দেখাবো, দ্য এএনসি ইজ নট অ্যান্ড নেভার হ্যাজ বিন আ কমিউনিস্ট অর্গানাইজেশন, কিন্তু এই যে এএনসির আমরা লোক, এটা কখনোই কমিউনিস্টের কোনো সংগঠন ছিল না। ইন 1960 সালে দেয়ার ওয়াজ দ্য শুটিং অ্যাট শার্পভিল, শার্পভিল নামক একটা জায়গায় গুলির বর্ষণের ঘটনা ঘটেছিল, হুইচ রেজাল্টেড ইন দ্য প্রোক্লেমেশন অফ এ স্টেট অফ এমার্জেন্সি অ্যান্ড ডিক্লারেশন অফ দ্য এএনসি অ্যাজ অ্যান আনলফুল অর্গানাইজেশন। 1960 সালে এই শার্পভিলে গুলি বর্ষণের ঘটনা ঘটেছিল, যার ফলে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং এএনসিকে অবৈধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। মাই কলিগস অ্যান্ড আমি এবং আমার সহকর্মীরা, আফটার কেয়ারফুল কনসিডারেশন ডিসাইডেড দ্যাট উই উড নট অবে দিস ডিগ্রি, আমরা খুব সতর্কতার সাথে বিবেচনা করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে আমরা এই আইনটা আমরা মানি না। দ্য আফ্রিকান পিপল ওয়ার নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট, এই আফ্রিকার লোকজন এই সরকারের কোনো অংশ ছিল না, অ্যান্ড ডিড নট মেক দ্য লস বাই হুইচ দে ওয়ার গভর্নড, এবং এই আফ্রিকার লোকজন এই দেশের আইনও বানায় না যে আইন দ্বারা তারা শাসিত হচ্ছে। উই বিলিভড ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আমরা আন্তর্জাতিক মানবাধিকারের ঘোষণাপত্রে আমরা বিশ্বাস করি। আর এই ঘোষণাপত্রে কি লেখা আছে? দ্যাট দ্য উইল অফ দ্য পিপল শ্যাল বি দ্য বেসিস অফ অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, সরকারের মেইন প্রধান ভিত্তি হবে হলো জনগণের ইচ্ছা, মানে কেন জনগণের ইচ্ছাটাই হবে হলো সরকারের কর্তৃপক্ষের মেইন ভিত্তি। অ্যান্ড ফর আস টু অ্যাকসেপ্ট দ্য ব্যানিং ওয়াজ ইকুইভ্যালেন্ট টু অ্যাকসেপ্টিং দ্য সাইলেন্স অফ দ্য আফ্রিকানস ফর অল টাইম। দেখো এখানে ব্যান আছে, ব্যান মানে হলো নিষিদ্ধ করা। তো বলছে আমাদের পক্ষে সরকারের এমন নিষেধাজ্ঞা গ্রহণ করা ছিল সর্বকালের জন্য আফ্রিকান জনগণের নিরাপত্তা গ্রহণের সমতুল্য, মানে সরকার যে নিষেধাজ্ঞা আমাদেরকে দিয়েছে যে এএনসি হলো অবৈধ সংগঠন, এটা আর কাজ করতে পারবে না, এটা তো আমরা মেনে নিই, তাই মানে সারা জীবনের জন্য অল দ্য টাইমের জন্য আফ্রিকানদের চুপ হয়ে যাওয়াটা আমরা আমাদের মেনে নিতে বাধ্য হব। দ্য এএনসি রিফিউজ টু ডিজলভ, এই এএনসি বিলীন হয়ে যাইতে অস্বীকৃতি জানালো
বাট ইনস্টেড ওয়েন্ট আন্ডারগ্রাউন্ড, এবং তারা গুপ্ত স্থানে চলে গেল। সাম অফ দিস মে অ্যাপিয়ার ইরিলিভেন্ট টু দিস ট্রায়াল। আজকের এই আদালতে হয়তোবা এর কিছু কিছু কথা অপ্রাসঙ্গিক বলে প্রতীয়মান হইতে পারে। ইনফ্যাক্ট মূলত আই বিলিভ, আমি বিশ্বাস করি, নান অফ ইট ইজ ইরিলিভেন্ট, আমি বিশ্বাস করি এই কথাগুলো কোনোটাই অপ্রাসঙ্গিক না। কেন? বিকজ ইট উইল, আই হোপ, মানে আমি বিশ্বাস করি, ইট উইল এনাবেল দ্য কোর্ট, এটাই বিচারকে সক্ষম করবে টু অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করতে, দ্য অ্যাটিটিউড ইভেনচুয়ালি অ্যাডাপ্টেড বাই দ্য ভেরিয়াস পারসনস অ্যান্ড বডিজ, বিভিন্ন ব্যক্তিবর্গ যে মনোভাব গ্রহণ করেছিল কনসার্নড ইন দ্য ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট, যে জাতীয় স্বাধীনতার আন্দোলনে বিভিন্ন ব্যক্তি যে মনোভাব, যে পদক্ষেপ গ্রহণ করেছিল, সেগুলো আজকের কোর্ট হয়তোবা সেটাকে প্রশংসা করবে। মানে আমি সমস্ত বিষয়টা তুলে ধরেছি যে কেন আমরা আন্দোলন করেছি, আমাদের অ্যাটিটিউডটা কেমন ছিল, এটা তুলে ধরার কারণে হয়তোবা কোর্ট এই সম্পূর্ণ বিষয়টা বোঝার কারণে তাদের এই আন্দোলনটাকে অ্যাপ্রিসিয়েট করবে, তাদের অ্যাটিটিউডকে অ্যাপ্রিসিয়েট করবে। তো আজকে এই পর্যন্ত আমরা পড়াচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিন আমরা বাকি পাঠটুকু পড়িয়ে দেব। তো টিল দেন, আল্লাহ হাফেজ।